তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে। এখানে একটা পৌষ মেলা হলেই মানে আমাদের দুর্গাপুজোর মতন। আমি সবসময় শিক্ষানিকেতনই বলি, মেলা যখন বিশ্বভারতী আয়োজন করে তার একটা আলাদা জাঁকজমক। বছরে এই সময়টাতে যদি এখানে না থাকি, অন্য কোথাও যদি থাকি, তখন মন খারাপ করে। রবীন্দ্রনাথের এখানের সব ক্যাম্পাসেরই একটা নিজস্ব ক্যারেক্টার থাকে। আমরা এই মুহূর্তে রয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতের গড়া শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতনে। শান্তিনিকেতন মানেই বাঙালি শিল্প সাহিত্য কৃষ্টির অনবদ্য দ্রষ্টব্য। আর এখানে নিরিবিলি শান্ত একেবারে প্রাকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে তো এই শান্তিনিকেতনে আসতেই হবে। এখন ভালোই বলুক লোকে মন্দ, বিরহে আর প্রাণ বাঁচে না। প্রিয় দর্শক, আমরা ঠিক ঘড়ির কাঁটায় 7:30টায় শান্তিনিকেতনের ছাতিমতলায় পৌঁছেছি। এবং তারপর কি হলো বন্ধু? বিষয়টা হচ্ছে যে 7ই পৌষ 23শে ডিসেম্বর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের যে দীক্ষার দিন, তিনি আশ্রম প্রতিষ্ঠাতা, তার এই দীক্ষার দিনকেই সূচিত হয়েছিল। পরবর্তী সময় গুরুদেব রবীন্দ্রনাথ এই পৌষের উৎসবকে কিন্তু পৌষ মেলায় ত্বরান্বিত করেছে। তার একটাই কারণ যে আপনারা জানেন যে বাংলা ও বাঙালি সংস্কৃতির এক অন্যতম পীঠস্থান কিন্তু শান্তিনিকেতন এবং বোলপুর। এখানকার মানুষের বিভিন্ন শিল্প নৈপুণ্যে বিভিন্ন যে হাতের কাজ, এখানে যে পৌষ মেলার যে আগে যেটা হাট বসতো, সেই পৌষ মেলায় কিন্তু গ্রামীণ শিল্প কিন্তু এই পৌষ উৎসব উপলক্ষে এখানে মানুষের এসে পসরা সাজিয়ে বসতো এবং সেটা পরবর্তীতে মেলায় রূপান্তরিত হয়। এখানে একটা পৌষ মেলা হলেই মানে আমাদের দুর্গাপুজোর মতন, মানে সবার মনে এত খুশি খুশি। আর এবার যেন মনে হচ্ছে যে এতদিন তো বিশ্বভারতী বন্ধই ছিল, সেই জন্য এবার বিশ্বভারতী খোলার জন্য ভীষণই আনন্দ হচ্ছে। এত বছর পরে আবার পৌষ মেলা আমরা দেখতে পেলাম। আমরা জানি যে বিষয়টা এরকম যে এই পৌষ মেলা সূচিত হয়, যেমন এবছর যেটা হয়েছে, প্রত্যেক বছরই যেটা হয় 22শে ডিসেম্বর অর্থাৎ 6 পৌষ রাত্রে বৈতালি গৌর প্রাঙ্গণে হয়। তারপর শান্তিনিকেতন গৃহে কিন্তু সানাই বাদন হয়। তারপরে আজকে ভোরবেলায় কিন্তু সেই বৈতালিক ভোর 5:30টায়, তারপরে সানাই, আর তারপরে ছাতিমতলায় কিন্তু এই যে উপাসনা চলছে, উপাসনা সঙ্গীত পাঠ। আর তারপরে কিন্তু মূল মেলার প্রাঙ্গণে বাউল গান, বিভিন্ন গ্রামীণ শিল্পের নৈপুণ্যে ভরা কিন্তু ভাদু গান, ঝুমুর গান সব কিন্তু এখানে পরিবেশিত হয়। মানে একটা মানে মানুষ পৌষ মেলায় না আসলে শান্তিনিকেতনের যে ঐতিহ্য সেটা কিন্তু অনেকটাই মানে মানুষকে বুঝতে পারবে। একটা কি বলে, একটা অরা এখন যেটা চলছে এখন মার্কেটে, অরা ট্রেন্ডিং চলছে, সেই অরাটা মিসিং ছিল। বাট এতদিন পর হচ্ছে, ভালোই লাগছে থেকে। এই যে এত জাঁকজমক মেলা যখন বিশ্বভারতী আয়োজন করে তার একটা আলাদা জাঁকজমক। আগেরবারও হয়েছিল মেলা, এসেছিলাম ঘুরেছিলাম, বাট এই যে জিনিসটা এটা মিসিং ছিল একটা। ভালো লাগছে অবভিয়াসলি, আর উপভোগ করছি বিষয়টাকে। আমার বাড়িও এখানেই কাছে, তো প্রত্যেক বছরই ছোট থেকে আসছি, দেখছি ভালোই লাগে। বরং বছরে এই সময়টাতে যদি এখানে না থাকি, অন্য কোথাও যদি থাকি, তখন মন খারাপ করে যে এখানে আসতে পারলাম না। 1843 সালে আজকের এই দিনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার অনুগামীরা মূলত ব্রহ্ম ধর্ম দীক্ষা গ্রহণ করেন এবং সেই দিনকে স্মরণ করেই মূলত আজকের দিনে পৌষ উৎসব শুরু হয়। প্রথম রবীন্দ্র আসলে পৌষ উৎসব শুরু হয় ঠিক এরকম নয়, এটি একটি ধর্মীয় আচার, একটি রিচুয়াল অনুষ্ঠান ছিল। এবং পরবর্তীতে পৌষ মেলা বা পৌষ উৎসবের যে রীতি, সেটি কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আরো মানুষকে মনের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। গ্রামীণ শিল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই পৌষ উৎসবকেই কিন্তু তিনি অঙ্গন হিসেবে ব্যবহার করেছে। পৌষ মেলার আকর্ষণটাই ছিল যে পৌষ মেলার প্রাথমিকভাবে মানে গ্রামীণ মেলা, যেখানে স্থানীয় কুটির শিল্প এবং হস্তশিল্প প্রদর্শিত হবে এবং এটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাউল লোকনৃত্য, পটচিত্র প্রদর্শনী বা রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার মাধ্যমে এই মেলাকে সার্বজনীন চেহারা দেওয়ার একটা যে উদ্যোগ, সেটি কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
এটাকে নিজের হাতে নিয়েছিলেন। নিজের হাতে নিয়েছিলেন এবং এই যে নিজের হাতে শুধু নেননি, মানুষ যে এই পৌষ মেলায় আসলে রবীন্দ্রের সংস্কৃতির, শান্তিনিকেতনের যে সংস্কৃতি, বিশ্বভারতীর যে সংস্কৃতি, গুরুদেবের যে ভাবনা, সবটার কিন্তু প্রেক্ষাপট কিন্তু এই পৌষ মেলায় আসলেই কিন্তু মানুষ অনুধাবন করতে পারে, মানুষ বুঝতে পারে, জানতে পারে এবং অত্যন্ত শিক্ষণীয় ব্রাহ্ম সঙ্গীত বা ব্রাহ্ম ধর্মের যে কি আচার, কি লোকাচার, সেটা কিন্তু পরতে পরতে কিন্তু অনুধাবন করা যায় এই পৌষ মেলায় আসলেই। জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে না, মানুষ অ্যাকচুয়ালি যত দিন যাচ্ছে মানুষ আমাদের সংস্কৃতিটাই ভুলে যাচ্ছে। যত আমরা এখানে দেখবেন কত ফরেন মানুষ আছে, বাইরে থেকে আসে, আপনারাও বললেন আসছেন, তো তারা এখান আসছে আমাদের এখানটা গ্রহণ করার জন্য, আমাদের সংস্কৃতি আমাদের কালচার গ্রহণ করার জন্য। বাট অ্যাকচুয়ালি আমাদের এই জেনারেশন কী হচ্ছে, এই যত দিন যাচ্ছে আমাদের জিনিসটা, আমাদের যে কালচার, এত পুরনো একটা কালচার, আমাদের যে একবার চারিদিকে দেখলেই বুঝতে পারে মানুষজন কত একটা আনন্দ, কত একটা ভালো একটা জিনিস। বাট মানুষজন, ছেলেপিলেগুলো আজকালকার দিনের যারা ছেলে মানুষজন ভুলে যাচ্ছে, তারা এখন বাইরের সংস্কৃতি গ্রহণ করছে বেশি। বাট আমি বলবো এর একটা আলাদাই মাধুর্য আছে, একটা আলাদাই প্রেম, আলাদাই শান্তিনিকেতন, একটা আলাদাই মায়া আছে। 2019 সালে আমাদের যে অতিমারি করোনার যে প্রকোপ, বিশ্বে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল, তার ওই সময়ের থেকেই আনুষ্ঠানিকভাবে মানে ওই সময় অনানুষ্ঠানিকভাবে হয়েছিল এই পৌষ মেলা হয়েছিল, একটু ছোট আকারে হয়েছিল, এত মানুষের ভিড়ের ব্যাপকতাটা ছিল না, একটা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সরকারি ব্যবস্থাপনা, হ্যাঁ, সরকারি বিশ্বভারতীর সঙ্গে যে রাজ্য প্রশাসন বা জেলা প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করে, কেন এত মানুষের ভিড় বুঝতেই পারছো, এখানে পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়। এই বিষয়টা কিন্তু 2019-এর পরে আবার নতুন করে রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন এবং বিশ্বভারতী কিন্তু যৌথভাবে, কেন এত বড় একটা কর্মকাণ্ড শুধুমাত্র যে বিশ্বভারতীর পক্ষে করে ওঠা সম্ভবপর নয় তা নয়, তারাও চায় প্রশাসন তাদের সঙ্গে থাকুক, কেন বহু মানুষ এখানে, বাইরে থেকে মানুষ এখানে আসেন, সে একটা সার্বিকভাবে সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু 2019-এর পরে আবার কিন্তু এই পৌষ মেলা, পৌষ উৎসব আবার যথাবিহিত নিয়মে কিন্তু পালিত হচ্ছে। এটা ভালো লাগার বিষয় যে করোনা মহামারীতে হওয়ার পর থেকে কিন্তু আমরা একটু থেমে গেছিলাম, কিন্তু থেমে যাওয়া কিন্তু আমাদেরকে আরও এগিয়ে যেতে সাহায্য করছে। খুবই ভালো লাগছে, কারণ আমরা কলকাতা থেকে আসছি, আমরা মাঝখানেও এসেছি, কবির পরেও এসেছি, তবে তেমন ভালো লাগেনি। আর এটা হচ্ছে আগেবারও এসেছিলাম আমরা, এবারে তো খুব আড়ম্বরপূর্ণ, এবং এর আগেও এসেছি আমরা। ন্যাচারালি এটা হচ্ছে একেবারে মানে অরিজিনাল, খুবই ভালো লাগে। রবীন্দ্রনাথের এখানের সব ক্যাম্পাসেরই একটা নিজস্ব ক্যারেক্টার থাকে, সেটাকে যদি আমরা কোনোভাবে ব্যাহত করতে চাই, আমার মনে হয় সেটা ঠিক হয় না। তো এবার যেভাবে হচ্ছে, আমি গতবারও এসেছি, তার আগের বারও এসেছি, এটা তো আমাদের প্রাণের একটা উৎসব বাঙালির জন্যে। পরবর্তীতে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করব যে এই আজকের এই পৌষ মেলা বা উপাসনার যে আয়োজনে সামিল হয়ে এই বিভিন্ন তরুণ তরুণী, প্রবীণ এবং একেবারে শিশু কিশোররাও কিন্তু অংশ নিয়েছে। শান্তিনিকেতন আর ফটোগ্রাফি, এটা একটা আলাদাই অনুভূতি। এখানকার যে পরিবেশ, যে কালচার, ওভারঅল সব কিছু যেভাবে চলছে, মানে আলাদা একটা শান্তি। নামের সাথে যেমন একটা ব্যাপার আছে, এটা অতুলনীয়। ছাতিমতলায় এই উপাসনা কর্মসূচিতে প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেল, ভোর 5টা থেকে শুরু হয়েছে, তাই না? কি ফিল হচ্ছে, মানে অনুভূতিটা কিরকম হচ্ছে? মানে বিশ্বকবিকে টাচ করতে পেরেছি আমরা? অবশ্যই এটা মানে আমি টাচ করার কথা বলবো না, এটা একটা আলাদা অনুভূতি, এটা আপনাকে অনুভব করতে হবে নিজের মন থেকে। এবং ছাতিমতলায় এসে, হ্যাঁ, ছাতিমতলায় এসে এখানে বসে সামনে এত মনোরম পরিবেশে এখানে গান হচ্ছে, উপাসনা হচ্ছে, সানাই হচ্ছে, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই বিশ্বকবিকে কি আমরা এখনো সার্বজনীন করতে পেরেছি? হ্যাঁ, অবশ্যই বিশ্বকবি উনি, আমার মনে হয় এতদিন ধরে আমরা যাকে বিশ্বকবি, যাকে খেতাবটা দিয়েছি আমরা, আমার মনে হয় আমরা সবাই তাকে আপন করে নিয়েছি। হ্যাঁ, এবং তার যে চিন্তাধারা ছিল বিশ্বভারতীকে নিয়ে, এখন আমরা যেভাবে এখানে পড়াশোনা করছি, আমি পার্সোনালি গ্রামীণ অধ্যয়ন বিভাগের 3য় বর্ষের ছাত্র। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি বিশ্বভারতীতে পড়াশোনা করব, যে কারণে হোক আমি এখানে সুযোগ পেয়েছি পড়াশোনা করার। তো নিজেকে খুবই ভাগ্যবান মনে হয় মাঝে মাঝে। অনেক স্টুডেন্ট আছে যারা পড়তে চায় কিন্তু সুযোগটা পায় না। পিঠের পরে এই আবার এইভাবে সাড়ম্বরতার মধ্য দিয়ে পৌষ মেলা বা এই উপাসনা কর্মসূচি শুরু, কি বলবেন? এটা আমি বলবো যে আমি এখানে বিগত 2 বছর ধরে আছি, এটা আমার 3য় বর্ষের পৌষ মেলা।
কিন্তু প্রথম বছর তেমন কিছু হয়নি, দ্বিতীয় বর্ষেও বিশ্বভারতী পার্টিসিপেট করেনি, তো এটা বিশ্বভারতী পার্টিসিপেট করছে, প্রথমবার দেখছি, খুবই এক্সাইটেড আমি যে কী হতে চলেছে এরপরে। আজকে এটা অনুভব করলাম, এরপরে আরও ওভারঅল খুব এক্সাইটেড আমি। প্রিয় দর্শক, আমরা শুনলাম বিশ্বভারতীর এক ছাত্রের মুখ থেকে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে গড়া এই শিক্ষানিকেতন। আমি সবসময় শিক্ষানিকেতনই বলি, শান্তিনিকেতন তো অবশ্যই, কিন্তু শিক্ষানিকেতন কারণ কবিগুরু অনেক গভীরে গিয়ে ভেবে আরও 200, 300, 500 বছরের সামনে গিয়ে ভেবে কিন্তু কবিগুরু এই উদ্যোগ নিয়েছিলেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব এবং কথা বলবার চেষ্টা করব। আসলে অনেকেই আছেন এখানে। দাদা, কেমন লাগছে? মোটামুটি দীর্ঘ 18 বছর ধরে এখানে আসি, তা এই টানেই আসতে হয় 7ই পৌষ। কি টান? টান বলতে মানে আমি এখানে দীর্ঘদিন থাকতাম, মানে এখানেই আমি কাজ করতাম, পেন্টিং করতাম। প্রতি বছরই 7ই পৌষ যেন আমাকে টেনে আনে এখানে। মানে আমরা শিল্প, সাহিত্য, কৃষ্টি, বাঙালিয়ানা আর বিশ্বকবি একাকার। হ্যাঁ, দৃষ্টি ও সৃষ্টি আমাদের বলেই গেছে নন্দলাল বোস। পরিবেশটা দেখে কেমন মনে হচ্ছে? পরিবেশ তো মানে বলার অপেক্ষা রাখে না। আমার একটু মন খারাপ, মেয়ের পরীক্ষা চলছে বলে আমার স্ত্রী সুলগ্না বা আমার মেয়ে প্রিয়াংশী ওরা আসতে পারেনি। স্বাভাবিকভাবে তোমার স্ত্রীও শিখা আসতে পারেননি। এখানে না আসলে, পরিবার না নিয়ে আসলে না মনে যেন কতটা খামতি থেকে যায়। এই ভালো লাগাটা যদি শেয়ার না করতে পারি, কোথাও যেন একটা খামতি লাগে। তো আমরা দর্শকদের কিন্তু শেয়ার করছি। আমরা কিন্তু আমাদের এই ভালো লাগাটা দর্শকদের যেমন শেয়ার করছি, যখন এটা আমাদের ডিজিটাল মিডিয়াতে মানুষ দেখবে, আমাদের পরিবারও দেখবে, কিন্তু এই মুহূর্তে পাশে নেই, মনে একটু কিন্তু কষ্ট থেকে যাচ্ছে। কিন্তু এই কষ্টটাকে আমরা লাঘব করতে পারছি তখনই যেহেতু এই যে এর যে রস, এর যে ভালো লাগার, এর যে বিন্যাস, সেটা আমরা দর্শকদের কাছে আমরা পৌঁছতে পারছি। হয়তো সেই জায়গা থেকে কিছুটা হচ্ছে কষ্ট আমাদের লাঘব হচ্ছে। সাগরে মনের মানুষ কাঁচা সোনা।